তাহলে নামটা তৃণমূল নয়, বিজেপির নাম ভাঙিয়ে তৃণমূলই তো তাহলে রাজ্যে রাজত্ব করছে আমাদের ধরে নিতে হবে। বিজেপির প্রোডাক্ট কজন রয়েছে? আদি বিজেপি, দিলীপ ঘোষ, আর কারা রয়েছেন? শ্রমিক ভট্টাচার্য সভাপতি, ওনার তো কোনো ওই প্রশাসনিক কোনো ডিসিশন নেওয়ার কোনো অধিকারই নেই। সুতরাং শুভেন্দু অধিকারী আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন, এটাও কিন্তু কোনো অস্বীকার করার কথা নয়। এখন যদি উনি রং পাল্টেছেন, আইডিওলজি পাল্টেছেন, বহুকাল ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন, তার ফল উনি পেয়েছেন। কিন্তু ওই যে একজন আরএসএসের এবং কার্যত বিজেপির আগের প্রোডাক্ট যদি মুখ্যমন্ত্রী হতেন, তবে অনেকের মনেই আর কোনো সংশয় থাকতো না যে বিজেপি দল পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কোনো ওই কুকর্ম করবে, এমন কিন্তু মানুষের মনেই থাকতো না। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। সুশান্ত ঘোষ বিখ্যাত কাউন্সিলর আজ গ্রেপ্তার হলো, ফাইনালি গ্রেপ্তার হলো। কেন বলছি? কারণ ইনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। তার মানে আমাদের বুঝে নিতে হবে এনার সম্পত্তির পরিমাণ নেহাত কম কিছু হবে না। যেখানে এত বড় বড় সাংসদেরা, বিধায়কেরা দল না ছেড়ে দলে থেকে কার্যত অন্য একটি ব্লক গঠন করে এনডিএর শরিক হচ্ছেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের কাউন্সিলরদের তো কোনো উপায় নেই, তাদের পদত্যাগ ছাড়া তো কোনো আর উপায় নেই। কিন্তু যখনই পদত্যাগ করবেন তখনই প্রশাসনের নজরে চলে আসবেন। সে কারণে কেউ কেউ রয়েছেন যারা অতি চালাকি করে পদত্যাগটা না করে কার্যত ফেরার হয়ে যাচ্ছেন। এই যে এক্ষুনি যার নামটা নিলাম, এই সুশান্ত ঘোষ, ইনি প্রথমে ফেরার ছিলেন, টিএমসি কাউন্সিলর, যিনি কলকাতা পুরসভায় কর্মরত ছিলেন। কর্মরত বলা ভুল হবে, চুরিরত ছিলেন। মানে চোরেরা চুরি করেন, আর তৃণমূল কংগ্রেসে চোর ছাড়া অন্য নেতারা আদেও ছিলেন বলে তো মনে হয় না। তো এনাকে ধরা হয়েছে পুরী থেকে। কলকাতা পুলিশের একটা এসটিএফ যে রয়েছে, মানে এসটিএফরাই কিন্তু এনাকে ধরেছেন। কার্যত ইনি রাস্তায় দেখা যাচ্ছে গাড়ি ফেলে ইনি পালিয়ে যাচ্ছেন। এনার সঙ্গে যিনি গাড়ির চালক, তাকে কার্যত ধরে ফেলেন পুলিশেরা। এবার চালক ধরা পড়ার পরবর্তীতে দেখা যাচ্ছে এই সুশান্ত ঘোষ সেখানে গা ঢাকা দিয়েছিলেন। কলকাতা পুলিশের সেই এসটিএফ তাকে কিন্তু সেই উড়িষ্যা থেকে ধরে এনে পশ্চিমবঙ্গের গারদে পুরেছেন। এবার তার বিরুদ্ধে কিসের অভিযোগ রয়েছে? এখন আপনারা হয়তো ভাবছেন যে তাকে একেবারে ওই উড়িষ্যা থেকে ধরে আনতে হচ্ছে, কারণ ইনি নাকি হকারদের কাছ থেকে 3 কোটি টাকা হাতিয়েছেন, এমনটা অভিযোগ উঠেছে। আর এনার মোট সম্পত্তি যদি আপনারা শোনেন, তবে আপনাদের ওই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা করতে কিন্তু খুব বেশি অসুবিধে হবে না। ইনি কাউন্সিলর বটে, কিন্তু কাউন্সিলরের পাশাপাশি এনার থেকে মানে বড় মাপের চোর ইনি। কিন্তু সেই বিধায়ক সাংসদদেরকে টক্কর দিয়ে ফেলবে এই সাধারণ কাউন্সিলর, কারণ এনার 2 ডিজিট নয় 3 ডিজিট সম্পত্তির পরিমাণ রয়েছে। মানে 3 ডিজিট বলতে 100 কোটিরও বেশি, মানে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিকানাধীন হলেন এই সুশান্ত ঘোষ। কলকাতায় নামে বেনামে প্রচুর পরিমাণে অবৈধ বৈধ সম্পত্তি রয়েছে, বেশিরভাগটাই চুরির পয়সা। আপনারা বুঝতে পারছেন, নইলে একজন কাউন্সিলরের কাছে কয়েকশো কোটি টাকার সম্পত্তি, 3 কোটি টাকা উনি হকারদের থেকেই যদি, গরিব মানুষের কাছ থেকে যদি 3 কোটি টাকা হাতিয়ে নেয়, তবে উনি সেই বড় বড় বিজনেসম্যানদের থেকে কত টাকা হাতিয়েছেন সেটা নিয়ে কিন্তু আমাদের ভাবার নিশ্চিতভাবে অবকাশ রয়েছে। এবার ইনি শুধু একাই গ্রেপ্তার হচ্ছেন না, গ্রেপ্তারির সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রাঘব বোয়ালেরা কার্যত এখন যে কারাদণ্ড সেটা তাদের। কিন্তু কেউ কেউ এমন রয়েছেন যাদেরকে কার্যত ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। যেমন ধরুন এই উদয়ন গুহ, তাকে গ্রেপ্তার করা হয়েছে শোনা যাচ্ছে, অভিযোগ কাটমানির রয়েছে, এবং তোলাই ওনার কিন্তু মূল পেশা ছিল। যে যার বাবাকে সম্মান করতে পারেন না, সে একজন ভালো মানুষ কিভাবে হতে পারেন? সুতরাং এই যে উদয়ন গুহ, চোর, চিটিংবাজ, লম্পট, অভদ্র, অসভ্য, যা বলবেন সবটাই কম পড়ে যাবে। আপনাদের হয়তো মনে আছে, যখন বিজেপি বিরোধী দলে ছিলেন তখন দাঁড়িয়ে এই উদয়ন কিভাবে কুৎসা রটিয়েছে, কিভাবে হুমকিগুলো দিয়েছে। আজ সেই উদয়নকে যদি বিজেপি কর্মীরা ধরতে পারেন, তার মুখের ভেতরে কতগুলো যে ডিম ঢোকাবেন এবং টমেটো ঢোকাবেন, এবং এর পাশাপাশি কেউ কেউ আবার ঢিলও ছুড়ে দিতে পারেন রাগের মাথায়। যদিও ঢিল ছোড়াটা সমর্থনযোগ্য নয়, কিন্তু এই ধরনের নেতাদের প্রকাশ্যে আসার কোনো প্রয়োজনীয়তা নেই।
সমাজ বিরোধীদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে, যেটা শুভেন্দু অধিকারীর সরকার করছে ঠিকই, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে দেখা যাচ্ছে এনাকে কার্যত জামাই আদর করে হোটেলে খাওয়ানো হচ্ছে। কেন না খাইয়ে এনাকে জেলে প্রথমে পোড়া হোক, তারপরে দাঁড়িয়ে ইনি ওনার জীবনী লিখুক, এবং সেই জীবনীতে কত রকমের দুর্নীতি, কী রকমের চুরি চলেছে সবটা উনি লিখুন, তবে দাঁড়িয়ে সাধারণ মানুষের একটা শান্তি আসবে। ওনাকে ভিআইপি ট্রিটমেন্ট করার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু নিয়ে যায়নি, পুলিশ কিন্তু তাকে নিয়ে যায়নি। সুতরাং ওই হোটেলে না খাইয়ে ওনাকে কার্যত ওই হসপিটালে যে খাবারগুলো ওনারা খাইয়েছেন সাধারণ মানুষকে, যে মিড ডে মিলে বাচ্চাদেরকে একেবারে অস্বাস্থ্যকর খাবার খাইয়েছে, সেই খাবারগুলো খাওয়ানো হোক। কেন এত একটা মানে রেস্তোরাঁ থেকে তাকে কেন খাবার খাওয়ানো হবে যখন উনি তদন্তের আওতায় আসছেন? তো ইনি দল মানে পাল্টিবাজ, ইনি সুদূর অতীত থেকে আবাস যোজনায় একেবারে ঘোপলা করে রেখেছিলেন, প্রচুর পরিমাণে দুর্নীতি করেছেন, সম্পত্তিও প্রচুর এনার রয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও হয়েছেন আপনারা জানেন, ঠুটো জগন্নাথ। যা ডিসিশন নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র এনাকে ওই মিডিলম্যান প্রসন্নের মতো কাটমানি খাবার জন্য রেখে দেওয়া হয়েছিল। 2021 সাল থেকে 2024 পর্যন্ত এনার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এর কিন্তু প্ররোচনা দেওয়ার জন্য অভিযোগ উঠেছে। বিজেপি কার্যত এনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছেন। 2015 সালের অক্টোবর মাসে আপনারা জানেন ইনি ফরওয়ার্ড ব্লক ছেড়ে দিয়েছিলেন। এবার উনি তৃণমূলে গেলেন ঠিকই, কিন্তু উনি কলঙ্কিত হয়েই রইলেন। কেন ওনাকে এত রকমের কথা শুনতে হচ্ছে? অসভ্য, ইতর, কেউ লম্পট বলছেন, কেউ অভদ্র বলছেন, আর খারাপ খারাপ গালি ওনাকে এখন বিজেপি কর্মীরাও দিচ্ছেন। কারণ একটাই, উনি দুর্নীতি তো করেছেন, কিন্তু মানুষ হিসেবেও ভীষণই খারাপ একজন লোক। কারণ উনি ওনার বাবাকে চোর বলেছিলেন, এমন অভিযোগ ওঠে যে বাবা, তার পিতামহ নাকি কমল গুহ, তো তিনি বাম জমানায় মন্ত্রী ছিলেন, তো সেই মন্ত্রী বাবাকেই নাকি উনি চোর বলেছিলেন। 2021 সালে দিনহাটা থেকে জিতেছেন, 2011 দিনহাটা থেকে জিতেছেন, 2016-তে জিতেছেন। মানে একেবারে এনার যে পলিটিক্যাল কেরিয়ার সেটা কিন্তু বরাবরই স্টেবল ছিল। যখন যেদিকে সুবিধে পেয়েছেন সেই দিকে দলবদল করেছেন এবং দিনহাটাতে দাঁড়িয়েছেন আর বিরোধী পক্ষকে হারিয়েছেন। সুদূর অতীত থেকে হয়ে আসছে, কিন্তু 2026 সালের বিধানসভা ভোটে কুপকাত হলেন ফাইনালি, যদিও দলবদল শুধু সময়ের অপেক্ষা, আপনারা সেটা দেখবেন। 2021 সালে দিনহাটায় দাঁড়িয়ে জেতার পরে তাকে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী করা হয়। সেই উন্নয়ন মন্ত্রী থাকাকালীন উনি কত রকমের উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট করেছেন সেটা উত্তরবঙ্গের মানুষের থেকে তো আর খুব বেশি কেউ জানে না। সুতরাং এনাকে গারদে পোড়াটা সময়ের অপেক্ষা ছিল, এখন গারদে পোড়া হচ্ছে। আগামী দিনে ইনি আবার ওই বিজেপিতে যোগটোক দেন কিনা সেটার দিকেও আমাদের কিন্তু নজর থাকবে। আজ শুভেন্দু অধিকারী একটা ওই সভা করেছেন, আপনারা জানেন ফলতায় দাঁড়িয়ে সেই যে সেই পুষ্পার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উনি ইলেকশনের আগেই বলে ফেলেছিলেন। তো ওই পুষ্পা আজকে গর্তে লুকিয়েছে, আর ওনাদের স্ত্রীরা বেরিয়ে পড়েছেন প্রটেস্ট করতে। শুভেন্দু অধিকারী কোট আনকোট বলছেন কেউ যেন বাড়িতে না থাকে। বাড়িতে থাকবে না তো কোথায় থাকবেন? ঘর ছাড়া করা হবে? একেবারেই নয়। তাদেরকে যেন ওই রাষ্ট্রদ্রোহিতার মানে রাষ্ট্রদ্রোহীর যে তকমা সেটা দেওয়া হয়। তকমা বলা ভুল, কারণ তারা তো রাষ্ট্রদ্রোহী, মানে যারা দেশে থেকে দেশ তৈরির চক্রান্ত করেন তারা দেশের আর যাই হোক বন্ধু নয়, শত্রুই বটে। কারণ ফলতায় এই জাহাঙ্গীরের স্ত্রী রাষ্ট্রদ্রোহের মতো কাজ করেছেন, অর্থাৎ ওনাকে হাফ প্যান্ট পরিয়ে কান্দরে উদ্বোস কেন করানো হয়েছে, হাফ গেঞ্জিতে কেন গোটা রাস্তায় ঘোরানো হয়েছে, এই প্রতিবাদ জানিয়ে ওনার স্ত্রী দলবল নিয়ে পুলিশ এবং যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী তাদের উপরে আক্রমণ চালান। স্বাভাবিকভাবেই এটা কিন্তু একেবারে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বললেন যে সেখানকার যিনি এসপি রয়েছেন, আইসি রয়েছেন, একদম স্পষ্টভাবে বললেন এনাদেরকে রাষ্ট্রদ্রোহের মামলার আওতায় আনতে হবে। এনারা দেশের থেকে দেশের মানে নতুন দেশ তৈরির চক্রান্ত অতীতে করেছেন, আর আজকের দিনে দাঁড়িয়ে দেশ বিরোধী কাজ করছেন। কারণ ওনাদের পুষ্পা খুব বেশি যে ভালো একজন মানে ওই সাদা মাটা ধুতি পাঞ্জাবি পরা ওই অতীতের যে বামপন্থা নেতারা ছিলেন তাদের মতো ভদ্র নেতা ছিলেন না। ইনি কার্যত পাল্টিবাজ ছিলেন, নিজের ধর্মকে ত্যাগ করেছেন এবং ওই সেকুলারিপনা দেখিয়ে মানুষকে লুট করেছেন। এই পুষ্পা, যিনি বাস্তবে তো চোরই, কিন্তু ওই সিনেমা জগতেও তিনি চুরি করছেন, চন্দনকাঠ তো চুরি করছেন। সুতরাং পুষ্পা চোর, আসলেও চোর, সিনেমাতেও চোর। আর আরেকটা খবর উঠে আসছে আপনাদের বলি, কলকাতা কেন্দ্রিক খবর, সেটা হলো শিয়ালদা আর হাওড়া, মানে শিয়ালদা থেকে হাওড়া আমরা দেখছি প্রতিটা স্টেশনে হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে।
সেটা নিয়ে অনেকেরই গোসাটোসা হয়েছে। হকারদের যতটা না ব্যথা হচ্ছে তার চেয়েও অধিক ব্যথা হচ্ছে বিরোধী দলগুলোর, যেমন ধরুন বাম, তারপরে কংগ্রেস। আমরা শুরুতে দেখলাম কংগ্রেস একটু বেশি ছটফট করছে, ওনাদের শুভঙ্কর সরকার যিনি বিলুপ্তি মানে ওই ডাইনোসরের আমলের নেতা, কাউকে ওনাকে তো দেখা যায় না, ওনার চেয়ে বেশি বোধহয় ওই এক ব্যক্তি রয়েছেন সেই অধীর রঞ্জন চৌধুরী, তাকে দেখা। তো সব মিলিয়ে এই জগাই মাধাই এক হয়েছেন এবং তাদের সঙ্গে জুড়ে গিয়েছে নতুন এক পণ্ডিত। সেই পণ্ডিত একদিকে যেমন ডাক্তারি পারেন, অন্যদিকে ইঞ্জিনিয়ারিং পারেন, কবিতা লিখতে পারেন, গান গাইতে পারেন এবং সর্বোপরি দেশ চালাতেও উনি কিন্তু পিছপা হন না, মানে সব কিছুই করতে পারেন, অভিনয়ও করতে পারেন ভালো। ওই পা ভাঙার অভিনয়, কার কথা বলছি বুঝতে পারছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সেই পিসিমণি। এই পিসিমণি আজকের দিনে দাঁড়িয়ে নাকি মিছিল করছেন। বাম কংগ্রেস এনারা একজুট হয়েছে, এর পাশাপাশি মমতাও এখন জোট হচ্ছে, কারণ ওনাদের আর কোনো উপায় নেই, একেবারে মাথার ওপরে এখন কিন্তু জল উঠে গিয়েছে। সেই জল থেকে বাঁচার জন্য সাঁতার কাটতে হবে, আর সাঁতার কাটার জন্য প্রয়োজন দুজন বন্ধু, সেই বাম আর কংগ্রেস, জগাই মাধাই। আর অপর দিকে রয়েছে নতুন একটা পার্টি এনসিপি, না কোন পার্টি আপনারা হয়তো ভালো বলতে পারবেন যারা মেইন স্ট্রিম মিডিয়াতে খুব বেশি নজর রাখেন। তো সেই যে পার্টি, নতুন পার্টি, সেখানে যোগ দিয়েছেন সাংসদেরা। মানে তৃণমূল কংগ্রেসের এক কথায় করুণ পরিণতি হচ্ছে যতদিন এগোচ্ছে। এখন কেউ কেউ এমনও রয়েছেন যাদের জীবনী আমরা জানতে পারছি। আজ আপনাদের একজন মডেলের জীবনী বলবো, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে, আর কার কথাই বা বলছি, আসলে অনন্যা চক্রবর্তী বলে এক মহিলা অভিনেত্রী রয়েছেন। এই মহিলা কার্যত অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ, সেই স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস তার ঘনিষ্ঠ ছিলেন, এবং ঘনিষ্ঠ হওয়ার পর থেকে দেখা যাচ্ছে উত্তরোত্তর এনার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আসলে এনার যে অফিস রয়েছে বর্তমানে দাঁড়িয়ে বিজেপি সরকারে আসার পরে, এনার অফিস থেকে কি উদ্ধার হচ্ছে আপনারা জানেন? প্রথমত উদ্ধার হচ্ছে বেড, দ্বিতীয়ত উদ্ধার হচ্ছে মেকআপ রুম, তৃতীয়ত উদ্ধার হচ্ছে গর্ভনিরোধক পিলসগুলো, আরও বিভিন্ন রকমের অবৈধ জিনিসপত্র ওনার যে অফিস সেখান থেকে উদ্ধার হচ্ছে। আপত্তিকর জিনিসপত্র যেগুলো সুরেন্দ্রনাথ কলেজে পাওয়া গিয়েছে, একটি স্কুলে পাওয়া গিয়েছে, সেই জিনিসপত্র। তারপরে সুটকেস ভর্তি টাকাও নাকি এনার অফিস থেকে পাওয়া গিয়েছে। প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ কাউন্সিলরের কাছে এই পরিমাণ ত্রাণ, এই পরিমাণে অবৈধ জিনিসপত্র কিভাবে থাকছে? ওইখানে কি কোনোভাবে কোনো কার্যকলাপ চলতো যেগুলো আইনের আওতায় বর্তমানে আসা উচিত? বা কেউ কেউ ওই পিঠেকুলি বানানোর কাজটা করতেন, সেই বর্তমানে দাঁড়িয়ে সন্দেশখালিতে যেভাবে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেসব হতো কিনা, এই নিয়ে কিন্তু বিরাট একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। দেখুন, এই মহিলা, এনার জীবনী আজ কিন্তু খোলসা হয়েছে। তো অনন্যা চক্রবর্তী, ইনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। এবার ওনার বোধহয় বরাবরই ইচ্ছে ছিল টলিউড ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রিতে যাওয়ার, সে কারণে উনি দেখতেও খুব একটা খারাপ নয়। সুতরাং সৌন্দর্য যে প্রতিযোগিতাগুলো হয় ফ্যাশন শো, তো সেইগুলোতে উনি একেবারে প্রথম স্থান অধিকার করে ফেলেন, জিতে যান। এরপরে উনি অভিনয় জগতে খুব বেশি কাজ পায়নি, ফলস্বরূপ দেখা যাচ্ছে উনি একজনকে বিয়ে করে ফেলছেন। মানে কাজ পায়নি বলে বিয়ে করছেন, নাকি ওনার অন্যান্য কারণ রয়েছে, সবটাই কিন্তু আপনারা যতটা ভিডিও এগোবে ততটা বুঝতে পারবেন। ওনার স্বার্থ রয়েছে নাকি প্রেম জেগেছে, কি হতে পারে। যখন উনি বিয়ে করছেন একজনকে, উনিও কিন্তু একজন অভিনেতা যার নাম জয় ব্যানার্জি। এবার বিবাহের পর 2010 সালে স্বামীর দৌলতে কিন্তু উনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, এবং তখন থেকেই দেখা যাচ্ছে ওনার কেরিয়ারটা রকেটের গতিতে যেন এগিয়ে চলেছিল। কাজের পর কাজ তার কাছে আসছে, আর 2019 সালে দেখা যাচ্ছে উনি সেই অভিনেতা জয় ব্যানার্জিকে ডিভোর্স দিয়ে ফেলছেন। কি কারণে দিচ্ছেন, কার জন্য দিচ্ছেন, সবটাই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ওই যে আপনাদের বলছিলাম, অরূপ বিশ্বাস যার নাকি ক্লোজ ফ্রেন্ড এই অনন্যা চক্রবর্তী যিনি রয়েছেন, তিনি 2015 সালে যে মহিলার সম্পত্তি 51 লক্ষ টাকা ছিল, সেটা 2021 সালে 4 কোটিতে কিভাবে রূপান্তরিত হয় বলুন তো? এই ম্যাজিক খেলাটা আমাদেরও একটু শিখিয়ে দিন, আমরাও তো এই ধরনের ম্যাজিক ট্যাজিক করতে চাই। তাহলে
কিন্তু বাস্তব জগতে এই ধরনের ম্যাজিকের বাস্তবতা নেই বলা ভালো। এগুলো ওই পিঠে কুলি যেভাবে বানানো হয় সেই পিঠে কুলিরই প্রোডাক্ট। এই মহিলার একটা বাড়ি রয়েছে, আপনাদের ছবি দেখাবো, সেই ছবি দেখে আপনারা বুঝতে পারবেন গোটা ভারতবর্ষে এই ধরনের বাড়ি রয়েছে বলে মনে হয় না। মানে সেই যে কারুকার্য, হাতি আলা বাড়ি, তো হাতি বাড়ি রয়েছে সন্তোষপুরে দাঁড়িয়ে, একেবারে ইউনিক। পশ্চিমবঙ্গে একটাই এই হাতিওয়ালা বাড়ি বোধহয় রয়েছে, পশ্চিমবঙ্গে কি পুরো ভারতবর্ষে দাঁড়িয়ে বোধহয় একটা রয়েছে এমন ধরনের বাড়ি। এই যে 10 গুণ সম্পত্তির বৃদ্ধি হওয়া, যেটা ইলেকশন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মানুষেরা জানেন। যদি ওই ভেতরের খবর যদি আপনারা জানতে পারেন তবে দাঁড়িয়ে তো আরও শক্ট হয়ে যাবেন সেটা যখন বেরোবে। ইনিও হয়তো ওই কয়েকশো কোটি টাকারই মালিক, যেমন ওই সুশান্ত ঘোষ। সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। তাই যখন অরূপ বিশ্বাসের সঙ্গে এনার ঘনিষ্ঠতা হচ্ছে তখন দাঁড়িয়ে এনার সম্পত্তি 10 গুণ বৃদ্ধি পাচ্ছে। ইনি হাতিওয়ালা বাড়ি বানাচ্ছেন, এনার স্বামীকে ডিভোর্স দিয়ে ফেলছেন, সবটাই আপনাদের কাছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যেটা সেটা হয়ে গিয়েছে। তো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, সাংসদ, এনারা কত পরিমাণে পয়সা বানিয়েছেন। আর এখন সেই পয়সা বাঁচানোর জন্য দল বদল করতে গেলে যখন বিজেপি তাদেরকে দলে নিচ্ছেন না, তখন দাঁড়িয়ে অপর একটি দলে ঢুকে যাচ্ছেন। মানে যে করেই হোক ইডি, সিবিআই বা সিআইডির কাছ থেকে বাঁচতে হবে, আর ওই যে অবৈধ সম্পত্তিগুলো সেগুলোকে বাঁচাতে হবে। এখন বিজেপি রাজনৈতিক কারণে দল ভাঙানোর চেষ্টা তো করছেন, সেটার ফল আগামীতে খুব একটা ভালো হবে বলে মনে হয় না। কারণ যে ববি হাকিমেরা হিন্দুদেরকে, আজ আপনারা জানেন শুভেন্দু অধিকারী সেই ববি হাকিমদের সঙ্গে সাক্ষাৎ করছেন, কথা বলছেন। কেন? এই ববি হাকিমদের বিরুদ্ধেই তো মানুষেরা ভোট দিয়েছিলেন। কি বলেছিলেন এই ববিরা? পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষেরা উর্দু বলবেন, যারা ইসলামে নিয়ে জন্মগ্রহণ করেননি তাদের ইসলামে দাওয়াত দিয়ে ইসলামে গ্রহণ করানো উচিত, তারা ওই দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, এই ধরনের কথা বলা। জেহাদি মানসিকতার মানুষকে যখন একটি রাজনৈতিক দল প্রাধান্য দেয়, বিশেষত রাজনৈতিক দলের প্রধান রাজ্যে দাঁড়িয়ে, তখন দাঁড়িয়ে মানুষের কিন্তু একটু হলেও খারাপ লাগার জায়গা রয়েছে। যখন শুভেন্দু অধিকারী শতাব্দীদের সঙ্গে বৈঠক করেন তখনও কিন্তু মানুষদের একটু হলেও খারাপ লাগার জায়গা রয়েছে। কারণ রাজনৈতিক কচকচানি একদিকে, অপরদিকে মানুষের ক্ষোভ। এখন যদি তৃণমূল কংগ্রেসই যদি আবার পুনরায় ক্ষমতায় চলে, তাহলে নামটা তৃণমূল নয়, বিজেপির নাম ভাঙিয়ে তৃণমূলই তো তাহলে রাজ্যে রাজত্ব করছে আমাদের ধরে নিতে হবে। বিজেপির প্রোডাক্ট কজন রয়েছে? আদি বিজেপি, দিলীপ ঘোষ, আর কারা রয়েছেন? শ্রমিক ভট্টাচার্য সভাপতি, ওনার তো কোনো ওই প্রশাসনিক কোনো ডিসিশন নেওয়ার কোনো অধিকারই নেই। সুতরাং শুভেন্দু অধিকারী আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন, এটাও কিন্তু কোনো অস্বীকার করার কথা নয়। এখন যদি উনি রং পাল্টেছেন, আইডিওলজি পাল্টেছেন, বহুকাল ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন, তার ফল উনি পেয়েছেন। কিন্তু ওই যে একজন আরএসএসের এবং কার্যত বিজেপির আগের প্রোডাক্ট যদি মুখ্যমন্ত্রী হতেন, তবে অনেকের মনেই আর কোনো সংশয় থাকতো না যে বিজেপি দল পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কোনো ওই কুকর্ম করবে, এমন কিন্তু মানুষের মনে থাকতো না। অনেকেই বলছেন বিজেপি কেন্দ্রীয় স্তরে 20টা বছর আরও রাজত্ব করতে পারে। সেটা হয় না হয় ভবিষ্যৎ বলবে, কিন্তু যদি ডেভেলপমেন্ট হয় তবে সরকার থাকবে। শুভেন্দু অধিকারী যদি আর ওই তৃণমূলের মতো কাজকর্ম না করেন তবে দাঁড়িয়ে ডেভেলপমেন্ট হবে। আর ডেভেলপমেন্ট হলে পরেই মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীকেই ভোট দেবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিজেপিকেই ভোটটা দেবেন। কারণ উনি যা বলেছেন তার কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ কথা রাখছেন। উনি বলেছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন, সেই প্রতিশ্রুতি উনি পূরণ করছেন। যুবকদের 3000 টাকা করে দেবেন, ওটাও হয়তো উনি কনসিডারেশনে আনছেন। ধীরে ধীরে ফর্ম ফিল আপ চালু হচ্ছে শোনা যাচ্ছে। মহিলাদেরকে ফ্রিতে বাসে চড়ার কথা বলেছিলেন, সেটাও করে দিয়েছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী এখন সফলতার সঙ্গে তার কাজ করছেন। আগামীতে কি হয় সেটা আগামী বলবে। 6 মাস না গেলে একটা সরকারকে আপনি কোনোভাবেই ক্রিটিসাইজ করতে পারবেন না। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে গেলেও কিছুটা সময় দিতে হয় নতুন সরকারকে। তো যাই হোক, আপনারা এই বিষয়ে কী ভাবছেন নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স খোলা রয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।